সুরে উঠে এলো চা শ্রমিকদের সংগ্রামের কাহিনী। মেঘদল শোনালেন মুল্লুকের গল্প। কোক স্টুডিওর গানটা ডেফিনেটলি আমাদেরকে আবার নতুনভাবে উজ্জীবিত করেছে। তার কারণ হচ্ছে এইটা একটা এপিক জনরার। মধুমিতা সিনেমা হলে ফ্রিতে দেখানো হচ্ছে সিনেমা, তারপরও হলে নেই দর্শক। 4 মাস পর নাটকে ফিরলেন তানজিন তিশা। চলচ্চিত্রের জন্যই ছিল এই বিরতি। এই যে একটা গ্যাপের পর, একটা বড় গ্যাপের পর যখনই কাজ শুরু হয়েছে, দিদি আমাকে সব সময় আমাকে বেস্ট জায়গাটা, বেস্ট গল্পটা দেওয়ার চেষ্টা করেছে। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবি। চা বাগানের শ্রমিকদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা শত বর্ষের পুরনো লোকগান। এবারে সেই গানই নতুন সঙ্গীতায়োজনে হাজির কোক স্টুডিও বাংলার 4র্থ সিজনে। মুল্লুক শিরোনামের এই গানটিতে উঠে এসেছে চা শ্রমিকদের ইতিহাস। চ্যানেল 24 এর ক্যামেরায় মুল্লুক গানের গল্প জানিয়েছে ব্যান্ড মেঘদল। এ যেন শুধু গান নয়, কথা সুরের ব্যঞ্জনায় শত বছরের গল্পের পুনর্জন্ম। চা বাগানের শ্রমজীবী মানুষের সংগ্রাম এভাবেই কথা সুরে তুলে ধরেছে ব্যান্ড মেঘদল। কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্মে মুল্লুক শিরোনামের যে গানে উঠে এসেছে শত বছরের অত্যাচার, নিপীড়ন, জীবিকার তাগিদের লড়াইয়ের গল্প। এই প্রেক্ষাপট বলতে যেটা গানের ভেতরে আছে যে 1921 সালে চা বাগানের যে শ্রমিকদের যে মুল্লুকে চলো যে আন্দোলনটা ছিল, তাদের যে সমস্ত অঞ্চল থেকে ভারতবর্ষের তারা এখানে এসেছিল, আনা হয়েছিল, ব্রিটিশরা এনেছিল, সেই নিপীড়ন নির্যাতনের সেই ঐতিহাসিক ঘটনাটি আমাদের গানে আছে। এবং একই সাথে চা বাগানের যে জনগোষ্ঠী, চা শ্রমিক জনগোষ্ঠী যারা, তারা যে ধরনের গান গেয়ে তাদের নিজেদের আনন্দ বেদনার বহিঃপ্রকাশ ঘটায়, পিঞ্জরাকে মুসলমানা উড়ি উড়ি যায় রে, এরকম আরও বহু গান আছে, চল মিনি আসাম যাব। সো এই গানগুলোকে আমরা চেয়েছি একই সাথে একটা প্ল্যাটফর্মের মধ্যে একটা ইয়েতে আমরা এটাকে ডিজাইন করতে চেয়েছি। কোক স্টুডিওর গানটা ডেফিনেটলি আমাদেরকে আবার নতুনভাবে উজ্জীবিত করেছে। তার কারণ হচ্ছে এইটা একটা এপিক জনরার আসলে, যেটা আমাদের এ হাওয়াতেও দেখবেন যে এপিক, বা একটা বনবিবির ক্ষেত্রে এপিক ছিল আর কি। এপিক যে একটা ভঙ্গি, যেটা আমরা একটা মস্ত বড় জনপদ, সেখানকার ইতিহাস, সেখানকার একটা মানুষের বা কিছু মানে ঘটনাকে নিয়ে আসলে একটা গানের মধ্যে আনা, এবং সেটার সাথে আবার দুটো জনরা, যেটা নাকি আমরা মেঘদলের একটা নিজস্ব জনরা যেটা রক, সেটার সাথে আবার একেবারেই যে আমাদের ফোক আশ্রিত যে গান যেটা, সেইটার একটা সংমিশ্রণ। তো দুটার যে কোলাবোরেশন এখানে ঘটেছে, সেটা আসলে ডেফিনেটলি শ্রোতারা বলতে পারবে, কারণ খুব বেশি দিন হয়নি গানটা প্রকাশিত হয়েছে। আশা করি যে আমরা তো অন্ততপক্ষে বেশ ভালো সাড়া পাচ্ছি। ঘর ছাড়ার বেদনা, হারিয়ে যাওয়া শেকড় আর নিজের মাটিতে ফেরার আকুলতা সবটাই আছে মুল্লুকের সুরে, যেখানে অন্য মাত্রা যোগ করেছে আধুনিক সঙ্গীতের সাথে চা বাগানের লোকসুরের মেলবন্ধন আর শ্রীমঙ্গলের ঢোলের ব্যবহার। তো স্বভাবতই এটা খুব যে কঠিন কোনো ছিল ব্যাপারটা তা না। আমাদের পার্টের মতো। আর যেহেতু আমরা অনেক রাখতে চেয়েছিলাম যে এই যে চা শ্রমিকদের যে পার্টটা, জঙ্গলি ভাষায় যে গানের পার্টটা, সো সেটার আমাদের মূল টার্গেট ছিল যে সেটাও সেটার মতোই বাজুক। তো আমাদের ডিসিশনের জায়গা ছিল আসলে যে এই যে দুটো আলাদা আলাদা পার্ট, সেখানটা মিলবে কিভাবে, ব্লেন্ড হবে কিভাবে। সো তাতে করে দেখা গেল যে ওই আমাদের পার্টে শেষ হওয়ার পরে যখন আসলে আমরা ওই পিঞ্জরাকে মুসলমানের পার্টটা শুনছি, তখন আমরা ডিসিশন নিলাম যে না, এই পার্টটাতেও আমরা আসলে অ্যাটেন্ড করতে চাই, থাকতে চাই। সো আমরা তখন একটু চেপে থাকা বা সাবডিউড হয়ে থাকা, কিন্তু আমরা আছি, উই আর দেয়ার, রাইট। সো তাতে করে গানটা আমার কাছে মনে হয় যে এই যে দুটো একেবারেই বিপরীত দুটো মিউজিক্যাল জনরা একসাথে যখন মার্চ করছে, তখন আসলে যে বৈপরীত্যটা সৃষ্টি হয়, সেইটাকে মিউজিক্যালিটি বা সামগ্রিক পরিবেশনাটি দিয়ে এই যে দুইটা ডিফারেন্ট ভঙ্গিটা একজন একজনকে ক্রস করে যাচ্ছে, এটার যে বিউটিটা আমরা আসলে সেই জায়গাটাই অ্যাচিভ করার চেষ্টা করেছি। এই গানে শত বছর ধরে নিজেদের আবেগ, সুখ, দুঃখ, পাওয়া না পাওয়া অব্যক্ত অনুভূতি ধারণ করে আসছে চা শ্রমিকেরা, যে গানটি সিজন 4-এ নতুন করে প্রজন্মের কাছে তুলে ধরল ব্যান্ড মেঘদল।
আরমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। ফ্রিতে দেখানো হচ্ছে চলচ্চিত্র, তারপরেও হলে নেই দর্শক। এমন চিত্র মধুমিতা সিনেমা হলের। রাজধানীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয় প্রায় 60 বছর পুরনো এই প্রেক্ষাগৃহে, যেখানে 60, 70 ও 80 দশকের পুরনো ছবির 2টি করে শো চলছে। কোনো টাকা ছাড়াই সিনেমাগুলো দেখার সুযোগ থাকলেও হলে আসছে না দর্শক। এমনটাই বললেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি জানান, প্রথম দিন দর্শকের উপস্থিতি দেখে ভালোই লেগেছিল। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আব্দুস সালামকে মজা করে বলেছিলেন সিনেমা চলে গেছে বললেন, অথচ আজ তো হাউসফুল। তবে দিন গড়াতেই কমেছে দর্শক, যা হতাশারই বটে। 22 আগস্ট থেকে শুরু হওয়া চলচ্চিত্রের এই উৎসব চলবে 28 আগস্ট পর্যন্ত। দর্শক, এবারে যাব নাটকের শুটিং সেটে, যে নাটকের নাম প্রথম দেখার পর। প্রায় 4 মাস পর এই প্রজেক্ট দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী তানজিন তিশা। আহমেদ তৌকিরের লেখা যে গল্পে তার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমিকের চোখে চোখ রেখে অশ্রুসিক্ত প্রেমিকা, আর আলতো ছোঁয়ায় প্রিয় মানুষটির চোখের পানি মুছে দিচ্ছেন প্রেমিক। ভালোবাসা, অপেক্ষা আর আবেগের এমন এক রোমান্টিক গল্প নিয়ে তৈরি হচ্ছে নাটক প্রথম দেখার পর। নিজের রজত জয়ন্তী উপলক্ষে একসঙ্গে 4টি নাটক নির্মাণ করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আর তার এবারের আয়োজন জি সিরিজের প্রযোজনায় আহমেদ তৌকিরের লেখা নাটক প্রথম দেখার পর, যেখানে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, আবুল হায়াত, ডলি জহুর সহ অনেকেই। নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে এটি ইরফান সাজ্জাদের হ্যাট্রিক কাজ। আগের কাজের অভিজ্ঞতা দারুণ, তাই নতুন গল্পেও বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। অন্যদিকে কিছুটা বিরতির পর আবারও নাটকে ফিরেছেন তানজিন তিশা। ব্যাক টু ব্যাক 3টা কাজ করছি। দিদি ফার্স্টে আমার একটা কাজের ডেট নিল, আমাকে বলি ইরফান আমার 25 বছর পড়তে। আমি বললাম কি বলেন? বলে কি হ্যাঁ, এটা স্পেশাল নাটক, তোমার করা লাগবে। আমি ওকে ঠিক আছে। এরপর বললো যে তুমি কি আমার আরেকটা কাজ করবে? আমি ওয়াই নট, কিন্তু এটা কি এই চাঙ্কে? বলে কি হ্যাঁ। আমি হ্যাঁ করতে পারি, ঠিক আছে। গল্প জিজ্ঞেস করি না, কারণ আমার একটা কনফিডেন্স তো আছে যে দিদি গল্পগুলো ভালোই হবে। এবং সবচেয়ে উনি মেন গল্প যদি ওনার ভালো না লাগে, উনি আসলে এটা সেখানে কাজ করেন, চেঞ্জ করেন, অ্যামেন্ডমেন্ট করেন, অনেক কিছু করেন। আমাকে এরপর বলে কি ইরফান তোমার আরও একটা ডেট লাগবে। আমাকে ডেট আছে। আমার দিদি মানুষ তো মারবে আমাকে। বলে কি কেন? আপনার 4টা কাজে 3টা কাজ আমি করছি। উনি বলে কি আমার আরেকটা কাজের ক্যারেক্টারগুলো একটু বয়সে বেশি, নাহলে ওইটাও তুমি করতে। কারণ আমার গল্পের ক্যারেক্টারটা তুমি মিলে যাচ্ছ, আমি সেই জায়গায় তো বললে হবে না, আমি কাউকে মিলাতে পারছি না। সো যাই হোক, আই ওয়াজ লাকি যে ওনার 25 বছর পূর্তি উপলক্ষে আমি 3টা কাজ করার সুযোগ পেলাম। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, বিকজ আমরা যখন মিডিয়ার থেকে অনেক দূরে ছিলাম তখন থেকে উনি চয়নিকা চৌধুরী। আমি সবসময় খেয়াল করেছি যে দিদির সাথে আমার এই যে একটা গ্যাপের পর, একটা বড় গ্যাপের পর যখনই কাজ শুরু হয়েছে, দিদি আমাকে সবসময় আমাকে বেস্ট জায়গাটা, বেস্ট গল্পটা দেওয়ার চেষ্টা করেছে। সো এই যে চেষ্টাটা এবং দেওয়াটা, এটার জন্য আই ফিল সো ব্লেসড অ্যান্ড আমি অনেক ভালো ফিল করি এটাতে। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আর সেই ভালোবাসার ধারাবাহিকতা ধরে রাখতেই রজত জয়ন্তীর বিশেষ আয়োজনে এবারের গল্প প্রথম দেখার পর। সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, কারণ আমি কৃতজ্ঞ হয়ে থাকতে চাই এই মানুষগুলোর প্রতি, কারণ এদেরকে ছাড়া কখনোই আমি আজকে চয়নিকা চৌধুরী না, আমার শিল্পীদের ছাড়া কখনোই আমি আজকে চয়নিকা চৌধুরী হতে পারতাম না। আর আমার ফ্যামিলি সবার আগে, এদের সাপোর্ট ছাড়া হয়তো আমি এতটা পথ রান করতে পারতাম না। সবার উপরে আছে, উপরে যিনি আছেন তিনি, তার প্রতি আমার সমস্ত ভরসা। এবং আমি চাই যতদিন দর্শক আমাকে ভালোবাসবে, সেই ভালোবাসাগুলো নিয়ে আমি একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে চাই। প্রথম দেখা থেকে যে গল্পের শুরু, সেই গল্প কোথায় গিয়ে থামে তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের। আগামী মাসে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও মুক্তি পাবে নাটক প্রথম দেখার পর। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, দিনভর দেশ বিদেশে কত ঘটনাই তো ঘটে, সেখান থেকে এবারে নির্বাচিত কিছু খবর জানাবো 1 মিনিটে। সুইমিং পুলে এক ব্যক্তির সাথে ছবি শেয়ারে নেটিজেনদের নজরে পূজা চেরি। ক্যাপশনে লিখেছেন, টু সোল ওয়ান কোয়াইট মোমেন্ট। তাতেই সবার ধারণা নাম কিংবা চেহারা প্রকাশ না করে সেই ব্যক্তিটি নায়িকার হবু জীবন সঙ্গী।
চুক্তিভিত্তিক বিয়ে করেছেন অভিনেত্রী প্রভা। নিজের বিরুদ্ধে ওঠা এমন গুঞ্জনের জবাবে গণমাধ্যমে জানান সবটাই গুজব ও ভিত্তিহীন। তীব্র সমালোচনার জেরে সরিয়ে নেওয়া হয়েছে কৃতি শ্যানন অভিনীত গহনার এক বিজ্ঞাপন চিত্র। দৃশ্যপটে খোলামেলা পোশাকে পোষ্য প্রাণীকে রাখি পরানোই অভিনেত্রী এমন বিতর্কে, যেখানে সহকর্মী কঙ্গনা রানাওয়াতও কটাক্ষ করেছেন কৃতিকে। 54 বছর বয়সে বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা। ইনস্টাগ্রামে স্বামীর সাথে একটি ছবি প্রকাশে বিয়ের খবর জানালেও প্রকাশ করেননি নাম পরিচয়। হৃদরোগের অসুখে 77 বছর বয়সে চলে গেলেন ফুল অর কাটে ইয়ে দিল আশিকানা ছবির পরিচালক কুকু কোহলি। এদিকে ক্যান্সারের সাথে লড়াই করে 80 বছর বয়সে ওপারে পাড়ি জমালেন আমেরিকান কিংবদন্তি কান্ট্রি মিউজিক পারফর্মার ডলি পার্টন। শুক্রবার নয়, নিয়ম ভেঙে দুদিন আগে বুধবারেই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে দক্ষিণের বহুল আলোচিত সিনেমা টক্সিক। কারণ ওনাম উৎসব এবং ঈদে মিলাদুন্নবী ঘিরে বুধবার থেকেই ছুটির সপ্তাহ ভারতে, ব্যবসায়িক স্বার্থে যা কাজে লাগিয়েছে ছবির প্রযোজক নির্মাতা। এদিকে প্রথম দিনেই ব্যাপক দর্শক সাড়ায় বিশ্বব্যাপী 100 কোটি আয়ের হাতছানি দিচ্ছে যশ কিয়ারা আদভানি অভিনীত এই সিনেমাটি। 26 আগস্ট ছবি মুক্তির দিনে বিকেল পর্যন্ত এই ছবির মোট আয় শুধুমাত্র ভারত জুড়ে ছাড়িয়েছে 64 কোটির ঘর। বিশ্বব্যাপী 171 কোটির ঘর ছুঁতে পারলে এই ছবিটি ছাড়িয়ে যাবে কেজিএফ চ্যাপ্টার 2 এর রেকর্ড। কন্নড়ে প্রথম দিনের রেকর্ড সর্বোচ্চ আয়ের সিনেমাও এখন যশ অভিনীত টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস, যা ভেঙেছে কান্তারা ছবির রেকর্ড। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় যশ কিয়ারার সাথে আর অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি। যে ছবিটি হিন্দি, কন্নড়, তামিল, তেলুগু, ইংরেজি ভাষায় মুক্তি পেয়েছে বিশ্বব্যাপী। আসছে নেটফ্লিক্সের দর্শকপ্রিয় হরর সিরিজ মনস্টারের 4র্থ কিস্তি। মনস্টার দ্য লিজি বার্ডেন স্টোরি শিরোনামে এবারের পর্বটি দেখা যাবে 17 সেপ্টেম্বর থেকে। প্রচারের স্বার্থে প্রকাশ পেয়েছে ইউটিউবের ট্রেলার, যেখানে লিজির চরিত্রে ধরা দিয়েছেন হলিউড অভিনেত্রী এলা বিটি। সাথে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভিকি ক্রেপস, চার্লি হানাম ও রেবেকা হল। সিরিজটির গল্প এগিয়েছে বাস্তবের 1892 সালের রহস্যময় লিজি বোর্ডেন হত্যাকাণ্ড ঘিরে। পারিবারিক নির্যাতন, দমন করা আবেগ, ক্ষমতা, প্রতিশোধ ও সহিংসতার অন্ধকার সবটাই ফুটে উঠবে মনস্টার দ্য লিজি বার্ডেন স্টোরিতে। 8 পর্বে বাস্তবের ঘটনায় এই ওয়েব সিরিজটি যৌথভাবে নির্মাণ করেছেন রায়ান মার্ফি ও ইয়ান ব্রেনন। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। কম খরচে চিকিৎসা সেবা দেয় রাজধানীর ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই খবর ছড়িয়ে পড়তেই রোগীদের চাপ বেড়েছে সেখানে। হিমশিম খাচ্ছেন সেবাদানকারীরা। চিকিৎসকদের অভিযোগ, তাড়াহুড়োয় যেমন বাধাগ্রস্ত হচ্ছেন সেবাদানে, তেমনি রোগীরাও আগ্রহ দেখাচ্ছেন অপ্রয়োজনীয় থেরাপি নিতে। শরীরের পুরনো ব্যথা, জটিল ও কঠিন শারীরিক সমস্যায় অনেকে চিকিৎসা নিতে ভিড় করছেন রাজধানীর সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। আগে যেখানে প্রতিদিন 3 থেকে 400 রোগী পেত সেবা, এখন রোগী ভিড় করছে কয়েক হাজার। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমাদের যে পরিমাণ রোগী আসছে সেই তুলনায় আমাদের যে সার্ভিসিং ম্যান পাওয়ার এটা খুবই অপ্রতুল, যার ফলে আমাদেরকে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে 3য় দিন আসছি আমি, আর কোমরে ব্যথা ছিল, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। সার্ভিসটা ভালো পাচ্ছিলাম, ভালো তো, প্রচণ্ড ভিড়। এখন যেরকম বললো যে অনলাইনে যে 10টা টিকিট এখানে জ্যাম নাই, রোগী নাই। আসার পরে আমি 3 ঘন্টার পর ডাক্তার দেখায় বের হইলাম। নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে রোগীদের অনেকেই চাচ্ছেন আকুপাংচার, পঞ্চকর্ম কিংবা হিজামা থেরাপি, এমনটা অভিযোগ চিকিৎসকদের। আকুপাংচার সম্পর্কে আমাদের পেশেন্টরা যে মেসেজটা পাচ্ছে, মনে করতেছে যে সব ধরনের পেশেন্ট আসলে পরে আকুপাংচার দিয়ে ভালো হবে। এটা হচ্ছে ভুল কনসেপ্ট। একজন হচ্ছে স্পেশালাইজ আকুপাংচারই এটা বলতে পারবেন যে কার আকুপাংচার লাগবে এবং কার আকুপাংচারের দ্বারা ইমপ্রুভমেন্টটা হবে। সবারই কিন্তু ডিজায়ার যে কোনো না কোনো থেরাপি কিন্তু ওনারা নিতে চান। আসলে এটা পেশেন্ট চুজ করবেন না, এটার চুজটা যিনি ডক্টর দেখবেন উনিই বলে দেবেন যে ওনার জন্য পঞ্চকর্ম এই মুহূর্তে দরকার, না ফিজিওথেরাপি দরকার, না হিজামা কাপিং দরকার, না আকুপাংচার দরকার। সেই অনুযায়ী যদি আমরা এই ম্যানেজমেন্টটা সিস্টেমেটিকভাবে করতে পারি, তাহলে কিন্তু এটা রোগীর জন্যও ভালো হবে। অন্যদিকে দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় চিকিৎসকরাও রয়েছেন অর্থকষ্টে, তবুও চেষ্টা করছেন সর্বোচ্চ সেবা দিতে।
ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে মাত্র 10 টাকায় রয়েছে চিকিৎসা নেওয়ার সুযোগ। পাওয়া যায় বিনামূল্যে ওষুধ। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর রোগীর অস্বাভাবিক বৃদ্ধিতে দেরিতে সেবা পাচ্ছেন অনেকেই। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শুধু বর্ষাকাল নয়, এডিস মশার উপদ্রব এখন বছর জুড়েই থাকে। এমনকি এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণটা অন্যরকম। বর্তমানে বর্ষার শেষ সময়ে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, এজন্য সাবধান হতে হবে নিজেদের। একসময় ডেঙ্গু ছিল শুধুমাত্র বর্ষাকালের অতিথি, কিন্তু এখন মশাগুলো যেন স্থায়ী ঠিকানা বানিয়ে বসেছে। সারা বছরই ডেঙ্গু রোগী মিলছে, আর বর্ষা এলেই সংক্রমণ বাড়ছে কয়েক গুণ। তাই ডেঙ্গুকে এখন মৌসুমী রোগ ভাবলে ভুল হবে। আগে তীব্র জ্বর, চোখে ব্যথা, বমি ভাব হলেও এখন সেই গল্পটাও পাল্টে গেছে। শুরুতে হালকা জ্বর বা দুর্বলতা হয়, এতে করে প্যারাসিটামল খেয়ে পরদিন অফিসেও যান অনেকে, কিন্তু ভেতরে ভেতরে শুরু হতে পারে বিপদ। চিকিৎসকরা বলছেন, নতুন ডেঙ্গুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় জ্বর কমে যাওয়ার পরের 3 দিন। এই ক্রিটিক্যাল ফেজে হঠাৎ করেই রক্তচাপ কমে যেতে পারে, দ্রুতই নেমে যেতে পারে শরীরের রক্তের প্লাটিলেট। তাই জ্বর কমেছে মানেই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। ডেঙ্গুর নতুন ভ্যারিয়েশনে জ্বরের চেয়েও বেশি দেখা যাচ্ছে তীব্র পেট ব্যথা, বারবার বমি, পাতলা পায়খানা কিংবা অস্বাভাবিক ক্লান্তি। একাধিক ভ্যারিয়েন্ট থাকায় দ্বিতীয়বার ডেঙ্গু হলে জটিলতার ঝুঁকি আরও বেড়ে যায়। এমনকি লিভার, কিডনি বা ব্রেনেও অ্যাটাক হতে পারে। তাই এই সময়ে জ্বরকে হালকাভাবে নেবেন না। চিকিৎসকের পরামর্শ নিন, প্রয়োজনীয় পরীক্ষা করুন, আর বিশেষ করে জ্বর কমার পরের 3 দিন নিজের শরীরের দিকে সবচেয়ে বেশি নজর রাখুন। কারণ ডেঙ্গু এখন আর আগের মতো নেই, তাই সচেতন হতে হবে নতুন করে। শরীফুল হক, চ্যানেল 24। বর্ষায় প্রকৃতির রূপ উপভোগে বাংলাদেশের জনপ্রিয় স্থান টাঙ্গুয়ার হাওর। এ সময় সুনামগঞ্জের এই এলাকায় ভ্রমণ পিপাসুরা ভিড় জমান প্রতি বছরই। নিরাপত্তা ইস্যু, টাঙ্গুয়ার হাওরের সুরক্ষায় সম্প্রতি 13 দফা জরুরি নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। কি চলুন জেনে আসি তা প্রতিবেদনে। টাঙ্গুয়ার হাওর নিয়ে নির্দেশনার প্রথমেই আছে, হাওরে যে কোনো হাউসবোট চলার আগে এই নিবন্ধন বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনো হাউসবোট বা নৌযান পরিচালনা করা যাবে না। পাশাপাশি হাউসবোটে উচ্চস্বরে গান বাজনা, মাইক এবং পার্টির আয়োজনও নিষিদ্ধ। কেননা এতে করে হাওরে আশেপাশের পরিবেশ নষ্ট হয় এবং এলাকাবাসীদেরও সমস্যা হয়। একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বহন নিষিদ্ধ। সাথে রাখতে হবে বিশুদ্ধ পানির ব্যবস্থা। নৌযানে পানি বিশুদ্ধকারী ফিল্টার রাখা বাধ্যতামূলক। হাওর বা জলাশয়ে কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না। প্রতিটি ট্যুরে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। হাউসবোটে বাধ্যতামূলক সেপটিক ট্যাঙ্ক এবং অন্তত 2টি ডাস্টবিন রাখতে হবে। ইচ্ছেমতো সুবিশাল হাউসবোট হাওরে নামানো যাবে না। হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ 100 ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয় রিং, অগ্নি নির্বাপন যন্ত্র এবং গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ট্যুর শুরুর আগে তা অবহিত করতে হবে। জেলা এবং উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাসপাতালের জরুরি যোগাযোগ নম্বর দৃশ্যমান স্থানে রাখতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটকদের পরিবহন বন্ধ রাখতে হবে এবং প্রবল ঝড় বৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্দেশনা এও বলা আছে যে হাওরের যেসব অংশ পরিবেশগত সংকটাপন্ন এলাকা, কেবল সেসব এলাকায় কোনো ইঞ্জিন চালিত নৌযান প্রবেশ এবং চলাচল করতে পারবে না। বাকি অংশে হাউসবোট কিংবা পর্যটকবাহী নৌ চলাচলে কোনো বাধা নেই। নৌকাগুলো পর্যটকদের নিয়ে মাটিয়ান হাওর, বোলাই নদ হয়ে টেকের ঘাট পর্যন্ত চলাচল করতে পারবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একসাথে তবে আলাদা, এমনটা বাস্তবের জীবনযাপনে যখন খাবারের বেলায়, তখনই তাকে বলা হয় ফুড ডিভোর্স। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। বর্তমানে অনেক দম্পতি এমন বিচ্ছেদে জীবনযাপন করছেন যাতে দ্বন্দ্ব এড়িয়ে টিকে থাকে সংসার। মানে দুজনের পছন্দের খাবারই থাকবে মেনুতে, রান্নাটাও হবে দুজনের পছন্দ অনুযায়ী
আলাদা। ফুড ডিভোর্স শুনতে যতটা নাটকীয়, বাস্তবতা ততটাই সাদামাটা। স্বামী ভেগান তো স্ত্রী আমিষভোজী, একজন স্বাস্থ্য সচেতন তো অন্যজন আবার পছন্দ করেন ফাস্ট ফুড। খাবারের এই ভিন্নতা অনেক সময় প্রতিদিনের ছোটখাটো তর্কের কারণ হয়ে দাঁড়ায়, আর সেই ঝামেলা এড়াতেই কোনো কোনো যুগল বেছে নিচ্ছেন ফুড ডিভোর্স, অর্থাৎ নিজের পছন্দ ও খাদ্যাভ্যাস অনুযায়ী আলাদা সময় কিংবা আলাদাভাবে খাওয়া। তবে এর অর্থ সম্পর্কে বিচ্ছেদ নয়, বরং খাবার নিয়ে মতবিরোধ কমিয়ে ব্যক্তিগত পছন্দকে সম্মান করাই এর মূল উদ্দেশ্য। বিশেষ করে ভেগান ও নন ভেগান জীবনধারা, কঠোর ডায়েট কিংবা স্বাস্থ্যগত কারণে খাবারের পার্থক্য থাকলে এ ব্যবস্থা কারো কারো কাছে স্বস্তিদায়ক হতে পারে। তবে প্রতিদিন আলাদা খাওয়াই যে সম্পর্কের সমাধান তা কিন্তু নয়। বিশেষজ্ঞদের মতে পারস্পরিক সম্মান ও বোঝাপড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই টেবিলে বসে ভিন্ন খাবার খাওয়া, সঙ্গীর পছন্দকে সম্মান করা কিংবা এমন রেস্তোরাঁ বেছে নেওয়া যেতে পারে যেখানে দুজনের পছন্দেরই খাবার পাওয়া যায়। কারণ খাবার শুধু ক্ষুধা মিটায় না, সম্পর্কেও তৈরি করে নতুন বন্ধন। তাই ফুড ডিভোর্স নয়, খাবারের পছন্দে পারস্পরিক সম্মানই হতে পারে সুখী সম্পর্কের আসল রেসিপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।